এবং আমরা সবাই জানি আমাদের 7ই জুন, আমাদের 7ই মার্চ, আমাদের 21শে ফেব্রুয়ারি এই দিবসগুলিকে কিভাবে আমরা ব্যবহার করেছিলাম বা বঙ্গবন্ধু এবং পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ এই যে বাংলাদেশের যে আজকে যে স্বাধীনতার অর্জন এবং আমাদের স্বাধিকার আন্দোলন, এই প্রতিটি দিবস গুরুত্বপূর্ণ ছিল। তো মুহিত ভাইয়ের যে অবদান এটা কিন্তু শুরু হয়েছে অনেক আগে। আমরা হয়তো ওনাকে একজন সফল অর্থমন্ত্রী হিসাবে আজকে আলোচনা করছি, তবে তার যে অবদান এটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সাথেই এটার একটা সম্পৃক্ততা আছে এবং সেটা আজকে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে। আরও একটি জায়গায় যদি আমি রাজনৈতিক প্রসঙ্গে থাকি, বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল 2001 নির্বাচন পরবর্তী সময়। তখন সারা বাংলাদেশে যে নির্যাতনের যে স্টিম রোলার চলছিল, তখন দল হিসাবে আমাদের দাঁড়ানোটা খুব কঠিন ছিল। কোনো ধরনের কর্মসূচি আমরা পালন করতে পারতাম না এবং সেই নির্বাচন নিয়ে যে বইটি লিখেছেন, যেটা আজকে এখানে আপনারা শুনেছেন, যে রিগড ইলেকশন অ্যান্ড ইললেজিটিমেট গভর্নমেন্ট, এই যে 2001 সালের পর বাংলাদেশ আওয়ামী লীগ যে ঘুরে দাঁড়ালো, এই বইটা কিন্তু ছিল তার জন্য অনেক বড় একটা সম্পদ। কারণ একদিকে সেটা নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করলো এবং পরবর্তীতে আমাদের যে নির্বাচন কমিশনের যে সংস্কার যে প্রস্তাবনাগুলো ছিল, ছবিযুক্ত ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বক্স, এই সব কিছু কিন্তু আসলো সেই বইয়ের সুপারিশ থেকে। তাহলে দেখেন এই যে তার অবদান রাজনৈতিক ক্ষেত্রে, আমি আজকে অন্যান্য আলোচনায় যাচ্ছি না, এটা কিন্তু বিশাল। অর্থাৎ আজকে আমাদের পিপলস রিপ্রেজেন্টেশন অর্ডার, আমাদের নির্বাচনী ব্যবস্থা, ভোটারদের অধিকার, সব কিছুর সাথেই কিন্তু তার একটা সম্পর্ক। যেটা শুরু হয়েছিল যে বৈষম্য যেটা আছে সেটা নিয়ে তিনি লিখেছেন এবং পরবর্তীতে এই জায়গায় আমরা আসলাম। আরেকটা কাজ আমরা করেছিলাম 2001 সালের পর, এবং সেই ধারণাটা ছিল, আমি বলবো, কোয়াইট রেভলিউশনারি, যে বাংলাদেশে একটা রাজনৈতিক দল তার আবার একটা আপনার আলাদা একটা উইং থাকবে যেটা গবেষণা করবে, একটা থিঙ্ক ট্যাঙ্ক থাকবে। এই ধারণা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ছিল না। এবং সিআরআই, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, এটার জন্ম হয় 2001 সালের পর। এবং একটা রাজনৈতিক দলের যে একটা আধুনিক যে একটা ধারা বা আধুনিক যে চিন্তা, তার প্রতিফলন কিন্তু ছিল এই সিআরআইতে। মুহিত ভাই ছিল সিআরআইর প্রধান। আমি তখন রাজনৈতিক সচিব যেহেতু ছিলাম জননেত্রী শেখ হাসিনার, আমিও তার সাথে সেখানে ছিলাম এবং এটা তার কাজ তখন থেকেই কিন্তু শুরু করে। আরেকটি কাজ ঘুরে দাঁড়ানোর, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। আমরা ঢাকায় সারা বাংলাদেশে যে সমস্ত নেতাকর্মী অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে আমরা নিয়ে আসলাম এবং এটা শুধু একটা ডিসপ্লে ছিল না, সেটা ডকুমেন্টেশন আমরা করলাম এবং সেই ডকুমেন্টেশন করেছিলেন মুহিত ভাই একা। প্রতিটা পেপার, প্রতিটা প্রেজেন্টেশন, এটা কিন্তু ছিল মুহিত ভাইয়ের কাজ এবং সেই ডকুমেন্টেশনের উপরেই কিন্তু ভর করে পরবর্তীতে 2008 সালের নির্বাচনে আমরা বিজয়ী হলে আসলাম এবং আমরা এখনও আছি। সুতরাং চিন্তা করে দেখেন যে ওনার যে অবদান বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি রাজনৈতিকভাবে, আমি মনে করি এটা আমাদের নেত্রীর পরেই কিন্তু ওনার স্থানটা 2001 সালের পর আসে। এবং প্রতিটা ক্ষেত্রে আমাদের পলিসি কী হবে, আপনারা বাজেটের কথা বলছেন, 2009টা কখন ছিল? 2007-2008 গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্কিম, এইটাও ছিল মুহিত ভাই সেই বাজেটে। অবশ্যই প্রতিটা কাজ হয়েছে নেত্রীর নির্দেশনায়। এই যে জুটির কথা বললেন মোমেন ভাই, অর্থাৎ নেত্রীর মধ্যে যে চিন্তাগুলো ছিল
সেই চিন্তাগুলো উনি বুঝতেন। সেটার সাথে মানুষের যে চাহিদা, মানুষের যে প্রত্যাশা, এই সমন্বয়টুকু তিনি করতেন এবং এটাকে কিভাবে বাস্তবায়ন করবেন সেই কৌশলও কিন্তু তিনি আমাদের দিয়ে দিতেন। অর্থাৎ একটা কমপ্লিট প্যাকেজ। অনেকে আমরা চিন্তা করতে পারি, ভাবতে পারি, আমাদের মনে অনেক আইডিয়া থাকতে পারে, তবে সেগুলিকে আমি কিভাবে বাস্তবায়ন করব, এই জায়গার মধ্যেও কিন্তু তিনি ছিলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন, এখন দেখেন পরিবেশ নিয়ে আমরা কত কথা বলি, উনি ছিলেন এটার প্রথম সভাপতি 2001 সালে, এবং তিনি বুঝতেন তখন যে এই পরিবেশের গুরুত্বটা কত বেশি। তারপরে আসলো ধারণা টেকসই উন্নয়নের। 2000 সালে কেউ তো টেকসই উন্নয়নের কথা বলে নাই, এবং এখানে যে মানুষকে নিয়ে কাজ করতে হবে, মানুষকে সম্পৃক্ত করতে হবে, তাদের ওনারশিপ এটা তৈরি করতে হবে, সেটা এখনও দেখেন বাপা কিন্তু কাজ করে যাচ্ছে, মানুষকে সম্পৃক্ত করা। এই যে ওনার যে কৌশলগুলো, যে চিন্তাগুলো, এগুলো কিন্তু আগে কখনোই আমরা কোনো জায়গায় আমরা লক্ষ্য করি নাই। এই কাজগুলি যিনি করেছেন, মানে তাকে আমরা আসলে কিভাবে মূল্যায়ন করব? একটা হচ্ছে গবেষণা। আপনি যে কোনো আওয়ামী লীগের যে কোনো নেতাকর্মীর সাথে কথা বলেন যারা ওনার সাথে কাজ করেছে, বয়সের হয়তো 30 বছরের ব্যবধান, ওনাকে কখনো কেউ মুহিত চাচা বলতেন না, মুহিত ভাই বলতেন, কারণ সম্পর্কটা ছিল সেই ধরনের। সবার সাথে কাজ করতে পারতেন, সবার সাথে মিশতে পারতেন, এবং কাউকে ছোট করে দেখতেন না। এই যে ওনার যে গুণগুলো যেটা ছিল, আমি বলি আসলেই কিন্তু আপনার অসাধারণ। আমরা বলছি যে একজন স্মরণীয় মানুষকে স্মরণ করা অনেক কঠিন কাজ, কিন্তু কারণ উনি তো স্মরণীয় হয়ে গেছেন, তারপরে আবার তাকে আপনারা কীভাবে স্মরণ করবেন? সুতরাং যেই কাজটি মোমেন ভাই যেটা বলেছেন, এটা গবেষণা হওয়া উচিত। এখানে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। আজকে বাংলাদেশের অর্থনীতির যে চ্যালেঞ্জ বলেন, চাপ বলেন, এবং বিশেষ করে বৈশ্বিক যে প্রেক্ষাপট, এটার জন্য হি উড হ্যাভ বিন দ্য বেস্ট পারসন। এবং ওনার আন্তর্জাতিক যোগাযোগ, আমার মনে আছে 2014 সালে যখন আমি আইপিইউ প্রেসিডেন্টের নির্বাচনে অংশগ্রহণ করি, তখন ওনার কাছে আমি গিয়েছিলাম যে মোহিত ভাই, আরব যে ব্লকটা আছে বা ওআইসি সদস্য যারা আছে, তাদের ভোটটা কিভাবে নিশ্চিত করা যায় বাংলাদেশের পক্ষে। কারণ আমার প্রতিপক্ষ তখন ছিল, মোমেন ভাই চিনবেন, আবদুল্লাহ আল শহীদ, যিনি মালদ্বীপসের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, পরবর্তীতে তিনি ইউএনজি এর প্রেসিডেন্ট ছিলেন। এবং তারা পুরো মুসলিম ব্লক ওআইসিকে তারা বলছে যে আমরা মুসলমান দেশ, মালদ্বীপস এখানে 99% মুসলিম, আমাদেরকে ভোট দাও। তো উনি বলল তুমি আগামীকাল আসো। গেলাম, উনি চিঠি তৈরি করে রেখেছে ইসলামিক ব্যাংকের যে প্রতিষ্ঠাতা ছিলেন তার কাছে এবং ওআইসির মহাসচিবের কাছে পরিচয় করিয়ে দিলেন। 1 সপ্তাহের মধ্যে আমি গেলাম, নির্বাচন নিয়ে কেউ কোনো কথা বলেনি, দুজনেই মুহিত ভাই সম্পর্কে কথা বলেছে, এবং সেই আইপিইউ নির্বাচনে ওআইসির অনেক বড় একটা ভোট আমি পেয়েছিলাম, বাংলাদেশ পেয়েছিল, যার সুবাদে আমি আইপিইউর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলাম। এই যে দেখেন ওনার যে একটা যোগাযোগ, ওনার যে একটা গুডউইল, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা সম্পদ।